मेरी झोपड़ी के भागार खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भागार खुल जाएंगे। आज 23 জানুয়ারি 2024 আমাদের তথা সারা ভারতবর্ষের মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর এই জন্মদিনে আমিও আজকে চলেছি নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছে, রামলালার জন্মভূমি অযোধ্যাতে। তো আসুন, আমি তো দেখবই, আমার সঙ্গে সঙ্গে কি দেখলাম, কিভাবে গেলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমাদের গন্তব্য জম্মু তাওয়াই এক্সপ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশন থেকে অযোধ্যা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন এই চলে এসেছি প্রতাপগড় স্টেশনে। দেখতেই পাচ্ছেন 6 ডিগ্রি নেমে গেছে, চারিদিকে কুয়াশা, অন্ধকারাচ্ছন্ন। আমাদের ট্রেন ছিল 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটি কলকাতা স্টেশন থেকে সকাল 11:45 ছেড়ে অযোধ্যা পৌঁছানোর কথা ছিল পরের দিন সকাল 6:21। কিন্তু আমাদের ট্রেনটি বারাণসী থেকে ডাইভার্টেড করে প্রতাপগড় হয়ে লখনৌয়ের দিকে করে দেওয়ার ফলে অযোধ্যাতে আর না যাওয়ার কারণে আমরা প্রতাপগড়ে নেমে পড়লাম এবং প্রয়াগরাজ থেকে ছেড়ে আসা অযোধ্যাগামী ট্রেনে চেপে আমরা অযোধ্যাতে পৌঁছালাম বেলা 1টার সময়। দেখতেই পাচ্ছেন অযোধ্যার এই মেন গেটটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। রাম মন্দিরের রাস্তা এখন হাঁটতে হাঁটতে চলে গেছি। এখান থেকে 2 কিলোমিটার আগিয়ে গেলেই আমরা সেই রাম মন্দিরের সামনে এসে উপস্থিত হব। এই মুহূর্তে 6 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচণ্ড ঠান্ডা, হাত পা সমস্ত ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতল হাওয়া বইছে। কি অসাধারণ ফিলিংস, এই মুহূর্তে বলে বোঝানো যাবে না। বেশ কয়েক সপ্তাহ ধরে মিডিয়ার সামনে যে জায়গাটি বিশেষভাবে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে লতা মঙ্গেশকর চক, আর এই সেই অযোধ্যার লতা মঙ্গেশকর চক, যেখান থেকে নবনির্মিত মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। যারা ফ্লাইটে আসবেন তারা এই মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে খুব সহজেই লতা মঙ্গেশকর চকে পৌঁছে যেতে পারবেন।
আর এখান থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এরপর আপনারা টোটোতে করে কিছুটা দূর হনুমানগলি পর্যন্ত যেতে পারেন, কিন্তু তারপর নো এন্ট্রি। আপনাকে পায়ে হেঁটে রাম মন্দির পর্যন্ত পৌঁছতে হবে। আর যারা ট্রেনে আসবেন তারা অযোধ্যা ধাম বা অযোধ্যা জংশনে নেমে খুব সহজেই রাম মন্দিরে আসতে পারেন। স্টেশন থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার। তাছাড়া অযোধ্যা ক্যান্টনমেন্টে নেমেও সেখান থেকে বাস কিংবা অটোতে করেও আসতে পারেন। বাসের ভাড়া মাথাপিছু 50 টাকা এবং অটোতে মাথাপিছু 80 টাকা ভাড়া নেয়। পায়ে হেঁটে অযোধ্যা ধামের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। এরপর আসা যাক কোথায় থাকবেন। বুঝতেই পারছেন এই মুহূর্তে অযোধ্যার হোটেলের রেট কি হতে পারে। তবে আমি কিছু বাজেট হোটেলের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এই যে হোটেলটি দেখছেন এর নাম হলো সরজু অতিথি ঘর। এর এসি সুইট রুমের ভাড়া 4500 টাকা, এসি ডিলাক্স 3200 টাকা এবং এসি স্ট্যান্ডার্ড রুমের ভাড়া 1500 টাকা। তবে প্রত্যেক রুমের ভাড়ার সঙ্গে অতিরিক্ত 12% জিএসটি লাগবে। এটি একদম সরজু নদীর ধারেই অবস্থিত। मेरी झोपड़ी के भागार खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भागार खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भागार खुल जाएंगे, राम आएंगे। ये आखिरी लाइन है इस भजन की और मेरी प्रस्तुति की भी आखिरी गीत है। तो दोनों हाथ उठा के हो जहां पापा काटे हो जहां मुक्ति मिले, त्रिवेणी की धार बहे धीरे धीरे। तो 2025 में कितने लोग प्रयाग रहे, दोनों हाथ उठा के बताएंगे। बोले गंगा मैया की। प्रयाग नगरी संगम संगम के तीरे। सभी को नमस्कार, मैं विकास पांडे। राम आएंगे आएंगे राम आएंगे और आ गए हैं। और कहना क्या, मेरी झोपड़ी के भागार खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भागार खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भागार खुल जाएंगे, राम आएंगे। झोपड़ी के भागार खुल जाएंगे, राम आएंगे। झोपड़ी के भागार खुल जाएंगे।
শ্রী রাম জন্মভূমি এদিকে সোজা, হনুমানগড়ি এদিকে। এই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে সোজা এসে এখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে শ্রী হনুমানগড়ি আর বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে রামলালার মন্দির। তো আমরা এখন শ্রী হনুমানগড়ির দিকে যাব। কথিত আছে রামলালার দর্শনের আগে হনুমানগলিতে আগে হনুমানজির দর্শন করে তারপরে রামলালা দর্শন করতে হয়। তা না হলে নাকি রামলালার দর্শন সম্পূর্ণ হয় না। ফলে আমরাও তাই করলাম। রামলালার দর্শনের আগে হনুমানজির দর্শন করে তারপর রামলালার দর্শনের জন্য এগিয়ে গেলাম। চলার পথে যেতে যেতে দেখতে পাবেন রাস্তার দুই ধারে সমস্ত বাড়ি, দোকান ইত্যাদি যাবতীয় জিনিসগুলির উপর হালকা গোলাপি রঙের চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং রাস্তার উপরে বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ফলে সব কিছু মিলেমিশে যেন একটি নৈসর্গিক শোভার মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম হনুমানজির দর্শনের উদ্দেশ্যে। मेरी झोपड़ी के भागा खुल जाएंगे, राम आएंगे। मेरी झोपड़ी के भागा এই সেই হনুমানগড়ি কথিত আছে। এই হনুমানগড়ি দর্শন করার পর তারপর রামলালাকে দর্শন করবো, না হলে রামলালা দর্শন অসম্পূর্ণ থেকে যায়। হনুমানজির দর্শন করে আমরা রাস্তা দিয়ে এগিয়ে চললাম শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অর্থাৎ রামলালার দর্শনের উদ্দেশ্যে।
হনুমানজির দর্শন করে আমরা রাস্তা দিয়ে এগিয়ে চললাম শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অর্থাৎ রামলালার দর্শনের উদ্দেশ্যে। আর এই পথ দিয়েই এগিয়ে যেতে হবে মন্দিরের উদ্দেশ্যে। যতই আমরা মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকি, নিজেদের মনের মধ্যে একটা অদ্ভুত এক্সাইটমেন্টের সৃষ্টি হতে থাকে। তবে যেতে যেতে এই মন্দির সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া যাক। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল। সোমপুরা সোমনাথ মন্দির সহ কমপক্ষে 15 প্রজন্ম ধরে সারা বিশ্বে 100টিরও বেশি মন্দিরের নকশা করেছে। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা, তাকে তার 2 ছেলে স্থপতি নিখিল সোমপুরা ও আশিস সোমপুরা যারা নকশায় সাহায্য করে। মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা 2020 সালে সোমপুরা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে। মন্দিরটি হবে 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা ও 161 ফুট উঁচু। একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। তবে বর্তমানে মন্দিরের একতলা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এবং 2 তলার কিছুটা অংশ হয়েছে এবং মন্দিরের চূড়াগুলি অস্থায়ীভাবে লাগানো হয়েছে। তবে সম্পূর্ণ মন্দির কমপ্লিট হতে এখনও 1.5 থেকে 2 বছর প্রায় সময় লাগবে। আপনাদের কাছে যদি লাগেজ থাকে তাহলে এইভাবে স্ক্যান করিয়ে এগিয়ে যেতে হবে লাগেজ কাউন্টারের দিকে। সেখানে অনেকগুলি লাগেজ কাউন্টার আছে, যে কোনো একটিতে লাইনের মাধ্যমে আপনাদের লাগেজ, জুতো এবং সমস্ত ধরনের ইলেকট্রনিক্স গেজেট জমা করতে হবে। তার জন্য কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে রেখে দিতে পারবেন। তারপর আপনাকে একটি চিরকুট ও একটি লকারের চাবি ধরিয়ে দেবে, যে চিরকুটে লেখা থাকবে আপনি কটা মোবাইল বা অন্যান্য জিনিস জমা করেছেন। তবে গুজবে কান দেবেন না যে কোমরের বেল্ট ও পার্স অ্যালাউ করা হবে না, এরকম কোনো ব্যাপার নেই, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে।
মর্নিং ফ্রেন্ডস, অযোধ্যাতে আজকে আমাদের দ্বিতীয় দিনে আমরা চলে এসেছি যজ্ঞকুণ্ডে। এই যে দেখতে পাচ্ছেন যজ্ঞকুণ্ড, এটা নতুন করে এই যজ্ঞকুণ্ডটা বানানো হচ্ছে। 1008টি যজ্ঞকুণ্ড আছে এখানে। ফেব্রুয়ারি 8 তারিখ থেকে এখানে আবার যজ্ঞ শুরু হবে। এর আগে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে থাকবেন যে 1008টি যজ্ঞকুণ্ডে যজ্ঞ করা হচ্ছে। এই হলো সেই পুরনো যজ্ঞস্থল। বর্তমানে এটি বন্ধ আছে এবং বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আবার নতুন যজ্ঞকুণ্ডের সঙ্গে এটিও খুলে দেওয়া হবে। এই সেই স্থান যেখানে রাম মন্দিরের জন্য ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত দান সামগ্রী অর্থাৎ রাম লেখা ইট, পাথর ইত্যাদি রাখা হয়েছিল এবং নেপাল ও রাজস্থান থেকে আনা বিভিন্ন পাথরগুলি এখানেই রাখা হয়েছিল, যেগুলি দিয়ে রাম মন্দিরের বিভিন্ন মূর্তি ও মন্দিরের বিভিন্ন কারুকার্যগুলি তৈরি করা হয়েছিল। বর্তমানে এখনও কাজ চলছে এবং অনেক পাথর রাখা আছে যা দিয়ে মূর্তি তৈরি করা হচ্ছে। আপনারা একটি টোটো ভাড়া করে নিয়ে দেখে নিতে পারেন রাম মন্দির নির্মাণ কার্যালয়, যজ্ঞকুণ্ড, বাস স্ট্যান্ড, যেখানে গুজরাট থেকে আনা 108 ফুট লম্বা পৃথিবীর বৃহত্তম ধূপটি রাখা আছে। তবে মনে হয় আর মাসখানেক পেরিয়ে গেলে আর দেখা যাবে না, সেটি পুড়ে ছাই হয়ে যাবে। এটি গুজরাটের বদোদরা থেকে অযোধ্যায় আনা হয়েছে, যার ওজন 3610 কেজি, চওড়া 3.5 ফুট। 6 মাস ধরে কারিগররা কঠিন পরিশ্রম করে এই ধূপকাঠিটি তৈরি করেছেন, যা তৈরি করতে বিভিন্ন প্রকারের জড়িবুটি ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে একটানা 1.5 মাস ধরে এই ধূপকাঠিটি জ্বলতে থাকবে আর এর সুগন্ধ কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়বে। हेलो, ईश्वर धारीवाल, सन्ना पुष्कर सिंह, गांव 84, तहसील तौड़ू, जिला नौ, हरियाणा। इसका एक गेम। जय श्री राम। চলো।
এরপর আপনারা দেখে নিতে পারেন সরজু নদীর তীরে অবস্থিত নাগেশ্বরনাথ মন্দির, যেটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। নাগেশ্বরনাথের মন্দিরটি রামের পুত্র কুশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কিংবদন্তি আছে যে সরজু নদীতে স্নান করার সময় কুশ তার বাহু হারিয়েছিলেন এবং এটি একটি নাগকন্যা দ্বারা পুনরুদ্ধার করেছিলেন, যিনি তার প্রেমে পড়েছিল। তিনি ভগবান শিবের ভক্ত ছিলেন বলে কুশ তার এই মন্দিরটি তৈরি করেছিলেন। এখানে জাঁকজমকের সাথে শিবরাত্রি উৎসব পালিত হয়। यही चीज बोले थे आप बोले यार হনুমানগলি দেখার পর আপনারা একটু সামনে এই রাস্তা দিয়ে এগিয়ে দেখে নিতে পারেন দশরথ মহল। মহলটি অত্যন্ত সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। দশরথ মহল দেখার পর বাইরে বেরিয়ে বাঁ দিকে দেখতে পাবেন রামলালার মন্দিরে যাওয়ার রাস্তা এবং ডান দিকে কনক ভবন যাওয়ার জন্য বোর্ডে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা বাঁ দিক দিয়ে এগিয়ে চললাম কনক ভবনের দিকে। কনক ভবন হলো একটি মন্দির যা রামের সৎ মা কইকেয়ী সীতা এবং রামকে বিবাহের উপহার হিসাবে দিয়েছিলেন। মন্দিরের ভিতরে ভগবান রাম ও সীতামাতার একটি অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে। বলা হয় এই কনক ভবনের মধ্যে ভগবান রাম সর্বদাই বিরাজমান। এই মহলটি অপূর্ব সুন্দর এবং মনোমুগ্ধকর শান্ত পরিবেশ, যা আপনাদেরকে এক নিমেষের জন্য একটি আধ্যাত্মিক জগতে নিয়ে যাবে। ভবনটি খুবই সুন্দর। যারা অযোধ্যায় যাবেন এই কনক ভবন অবশ্যই দেখবেন, মিস করবেন না।
এখন আমরা চলে এসেছি কনক ভবনে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। হ্যালো ফ্রেন্ডস, এগুলো 400 টাকা কেজি, প্যারাগুলো 400 টাকা, এগুলো আপনার 200 টাকা। এগুলো টেস্ট খুব সুন্দর, এগুলোই আমরা নিয়ে নিয়েছি 500 করে। दुकान का नाम देखिए, हनुमान गली का पास। ये जो हनुमान गली आगे है उसके अंदर थोड़ा आगे के ये जो दुकान देखिए, ये जो भाई साहब है इसके पास आएंगे, बहुत अच्छा चीप रेट आपको मिल जाएगा। आप लोग यहाँ ज़रूर आएंगे। 2 केजी मिल जाएगी, केला 1 केजी और बेसन का लड्डू 1 केजी। ओके भैया, थैंक यू।
এইভাবে অযোধ্যা ভ্রমণ করে ও রামলালার দর্শন করে আমরা নবনির্মিত অযোধ্যাধাম জংশনে এসে উপস্থিত হলাম রাত 8:30 আমাদের ট্রেন ছিল 13152 কলকাতা এক্সপ্রেস, যেটি জম্বুতাওয়াই থেকে ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু আমাদের ট্রেনটি প্রায় 3 ঘন্টা লেট ছিল। অবশেষে রাত 12টার সময় ভাগ্য সুপ্রসন্ন হলো এবং আমরা ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু এখানে এই নবনির্মিত অযোধ্যা ধাম বা অযোধ্যা জংশনের কথা উল্লেখ না করলেই নয়। আপনি স্টেশনে এসে প্রথমে বুঝতেই পারবেন না যে আপনি কোথায় আছেন, এয়ারপোর্টে না বিদেশের কোনো ট্রেন স্টেশনে, কারণ স্টেশনটি এত সুন্দর ও আধুনিকভাবে তৈরি করা হয়েছে যা আপনাদের সকলের মনকে ভরিয়ে তুলবে।